হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজ প্রায় 5 বছর পর দেখে যাচ্ছি এই 5 বছর আমার থেকে অনেক প্রয়োজনীয় জিনিস কেড়ে নিয়েছে। সম্ভবত কেউ অনেক বছর পর দেশে গেলে অনেক আনন্দ অনুভব করে, কিন্তু সেটা আমার জন্য হয়ে ওঠেনি। কিছুদিন আগেই আমার পড়াশোনা শেষ করেছি, আর এখন আমি কানাডা বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীরা আমাকে ভালো করে দেখে ফ্লাইটে যেতে বলল। ফ্লাইটে উঠে প্রথমে নিজের সিটে গিয়ে বসলাম। আজ কেন জানি না অতীতের সব কথাগুলো মনে পড়ছে আব্বুর কথা, যিনি কিনা আমার সব আবদার পূরণ করতেন। কিছু সময় পরেই আমাদের ফ্লাইটটা আকাশপথে উড়ান দিল। বুঝতে পারছি না সবাই দেখে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু আমি তো হচ্ছি না। মনের ভেতর ভয় বিরাজ করছে, হয়তো এটাই হওয়ার কথা ছিল। আজ অতীতটা খুব করে ডাকছে আমায়। এসব ভাবতে ভাবতেই চোখ বন্ধ করে নিলাম। কলেজের প্রথম দিন থেকেই শুরু করা যাক। সময়টা ছিল 2014 সাল। ঘুমিয়ে আছি, এমন সময় আম্মু রুমে এসে ঘুম থেকে ডেকে তুললো। নিলয়, কলেজ যাবি না? আম্মু, কিন্তু একটু পরে। না বাবা, দেখ অনেক বাজে, প্লিজ ওঠ। ঠিক আছে আম্মু, উঠছি। তারপর আর ঘুম না পেরে বাথরুমে চলে গেলাম। এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি আবির হাসান নিলয়, বাবা মায়ের দ্বিতীয় ছেলে। বড় একটা ভাইও আছে। ভাইয়া আর আব্বু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আর আমি থাক, এখন আর জানতে হবে না। ফ্রেশ হওয়া শেষ, সকালে নাস্তা করার জন্য রেডি হয়ে নিচে এলাম। শুনলাম তুমি নাকি আজ কলেজে যাচ্ছ? জি আব্বু, বাসায় থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম কলেজ যাই। ঠিক আছে, আমি আমজাদকে বলে রাখছি তোমাকে কলেজে দিয়ে আসবে। না আব্বু, তার দরকার নেই, আমি রিক্সা করে যেতে পারবো। কিন্তু ভাইয়া, তুমি তো আব্বুকে কিছু বলো। আরিফ, মানে ও কি বলবে? আব্বু, নিলয় যা বলেছে করতে দাও না। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখেছো? ওকে দেখে কে বলবে যে আমার ছেলে বা তোমার ছোট ভাই? এরকম কি ওর কোনো চিহ্ন আছে? প্লিজ আব্বু, নিলয় যেহেতু চায় না এই বিশাল বহুল জীবন, তাহলে জোর করছো কেন? ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। এখন কিছু টাকা দাও। নাও। ধন্যবাদ আব্বু। আর ভাইয়া, তোমাকেও। ঠিক আছে। তারপর নাস্তা করে বাসার বাইরে চলে এলাম। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম। কলেজে ঢুকতে যাব ঠিক তখনই ঠাস ঠাস। অবাক হচ্ছেন, আমিও হয়েছি। কিছু না জেনেই থাপ্পড় খেলাম। তাকিয়ে দেখলাম একটা মেয়েদের গ্যাং বলতে কিছু মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। যে মেয়েটা আমাকে থাপ্পড় মারলো তার দিকে করুণ আর্তনাদে তাকিয়ে আছি। হঠাৎ ওই মেয়েটা আমার কলার ধরে এক পাশে নিয়ে গেল। ওই শালা ফকির, তুই আমার ফ্রেন্ডকে কি বলছিস? মানে কি আপনার ফ্রেন্ড? আর কি বলছি? ন্যাকা, এ যেন ভাজা মাছও উল্টিয়ে খেতে জানে না। দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। কি? আমি ভুল করছি? তুই আমাকে চিনিস? আমি কে? না, আর জানতেও চাই না। প্লিজ আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। যেতে তো দিবই, তার আগে আমার ফ্রেন্ডের থেকে মাফ চাইবি। ঠিক আছে, আপনার ফ্রেন্ডকে ডাকুন। সে যদি বলে আমি তাকে কিছু বলেছি, তখন মাফ চেয়ে নেব। মেয়েটি আমার কথা শুনে অন্য একটি মেয়েকে বলল তাকে ডেকে আনতে। কিছু সময় পরেই ওই মেয়েটি আরেকটি মেয়েকে নিয়ে আসলো। হয়তো এনার জন্য মার খেতে হলো, এখনো গলাটা ব্যথা করছে। ওই মেয়েকে বললাম, আপু, আমি কি আপনাকে কিছু বলেছি? কই না তো। দেখেছেন, থাপ্পড় দেওয়া মেয়েটিকে উদ্দেশ্য করেও। কিন্তু তুই তো একই দেখিয়েছিলি। জান্নাত, আমি যার কথা বলেছিলাম সেই না, অন্য আরেকজন ছিল। তার মানে মেয়েটির নাম জান্নাত। নামটা সুন্দর হলেও বদের হাড্ডি। চেনা নেই, জানা নেই, অপরিচিত মানুষকে থাপ্পড় মারে। তাদের দিকে খেয়াল করলাম, তারা কি যেন কথা বলছিল। এদিকে আমার লেট, ক্লাসে যেতে দেরি হয়ে যাচ্ছিল। এখন কি আমি যেতে পারি? যা। তারপর ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম, কিন্তু আবার কে যেন ডাকলো। তোর নাম কি? আমার। তুই ছাড়া এখানে কে আছে? আশেপাশে তাকিয়ে দেখলাম তেমন কোনো ছাত্রছাত্রী নাই, তাই বললাম, জি, আমি নিলয়। ঠিক আছে, যা। তারপর ক্লাসে চলে এলাম। দেখলাম বন্ধুরা আগে থেকে ক্লাসে বসে আছে। কিরে, এতদিন পর কোথা থেকে উদা হলি? বাসায় ছিলাম রে। তাই বলে 2টা মাস? আর এসব কি পরে আছিস? তোর চোখ নাই, শার্ট প্যান্ট পরে আছি। শালা, তোর নিজের দিকে খেয়াল আছে? একদম ফকিরের মতো লাগছে। তো আমি কোটিপতি হলাম কবে? ভাই বাদ দে, তোর সাথে কথা বলে পারা যাবে না। গুড বয়। বন্ধুদের সাথে কথা বলছি, এমন সময় জান্নাত নামের ওই বজ্জাত মেয়েটা রুমে আসলো। আমাকে দেখে খানিকটা সময় তাকিয়ে রইলো। আমি সেদিকে চোখ না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছু সময় পর রুমে স্যার এলো। স্যার ক্লাস নিচ্ছে, এমন সময় আমার কাছে এলো। তোমার নাম কি? আবির হাসান নিলয়। দাঁড়িয়ে বললাম, তুমি কি এই ক্লাসের? জি। কিছু বলার আগেই, না স্যার, ওই ক্লাসের না।
মেয়েটার কথা শুনে মন চাইছিল থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেই। একটু আগে বাজে ব্যবহার করেও মন ভরেনি, এখন আবার স্যারের সামনে বেয়াদব বানাচ্ছে। এই ছেলে কথা বলছো না কেন? কি বলবে স্যার? দেখছেন না একটা ফকির। না স্যার, আমি চুপ করো আর আমার ক্লাস থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। কিন্তু স্যার, তোমাদের থেকে কিছু জানতে চাচ্ছি না। কি আর করার, রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় লক্ষ্য করলাম জান্নাত আমাকে বের করে দেওয়াতে হাসাহাসি করছে। ওর হাসি দেখে মন চাইছিল মাথায় তুলে একটা আছাড় মারি। রুম থেকে বেরিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। স্যার, আসবো? আরে নিলয়, তুমি এখানে? আসো, ভেতরে আসো। আর বলো কি হয়েছে? স্যার, আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? তুমি কি স্যারের সাথে খারাপ আচরণ করেছো যে বের করে দিল? না স্যার, তিনি মনে করেছে আমি কলেজের ছাত্র না, তাই তিনি বের করে দিয়েছে। তোমার বন্ধুরা কিছু বলেনি? স্যার, বলার সুযোগ দেয়নি। ঠিক আছে, চলো। কিন্তু স্যার প্লিজ, আপনি কাউকে আমার পরিচয় জানাবেন না, প্রমিস করেন। হা 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 হা। ঠিক আছে, চলো। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে ক্লাসে আসলাম। মিস্টার আফি, আসবো? জি স্যার, আসুন। আপনার হয়তো কোথাও ভুল হয়েছে। নিলয় এই ক্লাসের ছাত্র এতদিন। স্যার, প্রমিস করেছেন কিন্তু। ঠিক আছে, এখন ক্লাস করো। প্রিন্সিপাল স্যার চলে গেল, কিন্তু এদিকে রাফি স্যার জান্নাতের প্রতি রেগে ফায়ার। এই মেয়ে দাঁড়াও। জি স্যার, বলুন। কিছু না জেনে তুমি ওর নামে মিথ্যা কথা বললে কেন? আমি তো চুপ বেয়াদব মেয়ে। রাফি স্যার জান্নাতকে আরো কিছু কথা শুনিয়ে বসতে বলে। আজকের মতো ক্লাস শেষ করে বাইরে বের হলাম, ঠিক তখন দেখলাম সামনে জান্নাত। শালা কুত্তা, আজ তোর জন্য আমাকে স্যার কতগুলো কথা শোনালো। সেটা আমি এখন কি করব? তুই কি করবি মানে? তাড়াতাড়ি সরি বল। কি, আমাকে মেরে আবার বলছেন আমি আপনাকে সরি বলবো? যেটা বলেছি সেটা কর, না হলে আবার দিব। থাক, দেওয়া লাগবে না বলছি। গুড, এখন তাড়াতাড়ি বল। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে বললাম আই লাভ ইউ। কথাটা বলেই হোসাইন ভোল্টের দৌড় দিলাম। পিছু থেকে জান্নাত কুত্তা, বাদর, বদমাস, হারামি আরো কত কি বলছে। আমি সেদিকে কান না দিয়ে বাসার দিকে রওনা দিলাম। মেয়েটা দেখতে জোশ, যে কেউ ক্রাশ খাবে। তবে মেয়েটা একদম গন্ডি, চেনা নেই জানা নেই, এসেই থাপ্পড় মারে। তবে মেয়েটাকে দেখতে অনেক মায়াবী, মন চায় সারা জীবন তার এমন মায়াবী চেহারা দেখে জীবনটাকে উৎসর্গ করে দেয়। এভাবেই ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসার ভেতরে ঢুকে দেখলাম আম্মু, আব্বু আর ভাইয়া বসে আছে। আরে আব্বু, ভাইয়া, তোমরা কখন এলে? এইমাত্র। তা তোর প্রথম কলেজ কেমন কাটলো? একদম বাজে। কেন, কি হয়েছে? একটা অপরিচিত মেয়ের হাত থেকে মার খেতে হয়েছে। তোমাকে বললে তো শোনো না, এখন দেখো। এত হেসো না, মুখের ভেতর টাইটানিক চলে যাবে। আসছে জনাব। আর শোনো, আজ থেকে তোমার উপরেও একটা কাজ থাকবে। হ্যাঁ আব্বু, বলো। আমাদের অফিসকে দুটি শাখায় ভাগ করা হয়েছে। একটা তুমি আর একটা তোমার ভাইয়া সামলাবে, আর একটা আমি নিজে সামলাবো। আব্বু, আমার মনে হয় ভাইয়া নিজেই পারবে। জি না, আর তাছাড়া তোমার ভাইয়া নিজেই তোমার কথা বলেছে। ভাইয়া? ভাই, তুই আমাকে মাফ কর, এটা আমার একার দ্বারা হবে না। তাই বলে আমি? তুই ছাড়া কে আছে? ঠিক আছে, পরে ভাববো। এখন বলো আম্মু কোথায়? রান্নাঘরে। ঠিক আছে। তারপর সেখান থেকে সোজা রান্নাঘরে চলে আসলাম। কি করো আম্মু? থাক, এত ভালোবাসা দেখাতে হবে না। এখন বলেন সাহেব, আপনার জন্য কি করতে পারি? আম্মু, তুমি এটা বলতে পারলা? এত কথা না বলে সোজাভাবে কথা বলো। না মানে, ভাইয়ের সাথে আমাকে অফিস সামলাতে হবে নাকি এখন থেকে? কিন্তু তুমি তা করতে চাও না, তাই তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইয়ার জন্য একটা পিএস দেখো। আম্মু, আমি কিভাবে পার্সোনাল সেক্রেটারি? গাধা, একটা নিউজে দাও, তাহলেই তো হয়। আজ প্রথম না, এর আগেও আম্মুর থেকে অনেক আইডিয়া নিয়েছি, আজকেও নিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। 7:30 ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বন্ধুদের সাথে ফেসবুকিং করতে লাগলাম। কিছু সময় পর ভাইয়া আমার রুমে আসলো। আরে ভাইয়া, তুমি আসো, বসো। কেন, আমি কি আসতে পারি না? আমি কি সেটা বলছি? হয়েছে, আর রাগ দেখাতে হবে না। এখন ভাই আমার আমার একটা সাহায্য করতে হবে। ঠিক আছে, বলো। আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটাও আমাকে ভালোবাসে। এখন বলো কি করতে হবে? তুই যদি বাসায় এই কথাটা বলিস, তাহলে আমার জন্য অনেক বড় উপকার হবে। বিনিময়ে কি পাবো? তুই যা চাস তাই পাবি। পাক্কা? পাক্কা। ঠিক আছে, তুমি এখন ওই মেয়েটা মানে হবু ভাবিকে তোমার বিয়ে ঠিক করো, তারপর বাসায় বলে দেবো, তখন না হয় হবে।
ঠিক আছে। তারপর ভাইয়ার সাথে আরো কিছু কথা বলে ভাইয়া চলে গেল। কিছু সময় পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, তখন দেখলাম জান্নাত এবং তার গ্যাং আমাদের দিকে আসছে। দোস্ত, এই জান্নাতের বাবা কে রে? তুই শফিক চৌধুরীকে চিনিস? আমাদের অফিস থেকে উৎপন্ন 5% অংশীদার। কেন, কি হয়েছে? আরে বেটা, জান্নাত সেই শফিক চৌধুরীর মেয়ে। আর তাতেই এত ভাব নাকি? নিলয় দোস্ত, একটা কথা বলবি? হ্যাঁ বল, কি কথা? কিছু বলবে তার আগে জান্নাত এসে হাজির। ওই কুত্তা, এদিকে আয়। কুত্তা মানে? ওই, তোমাকে বলিনি, তুমি চুপ থাকো। এই মেয়ে, তোমার সমস্যা কি? কাল থেকে তুমি নিলয়ের পিছু পড়ে আছো। সেটা তোমাদের না জানলেও চলবে। আর তুই এইদিকে আয়, তাড়াতাড়ি। তারপর আর কি করে, যে ধানি লঙ্কা মেয়ে না জানি এবার কখন থাপ্পড় দেয়। অবশ্য বন্ধুরা যেতে বারণ করছিল, কিন্তু আমি না শুনে জান্নাতের সাথে এলাম। বলো, কি বলবে? কাল তুই ওটা বললি কেন? কোনটা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার কথা শুনে জান্নাতের শাহ পেন হাসতে লাগলো। আর মিস ধানি লঙ্কা রাগে গস গস করে আমার শার্টের কলার ধরে বলল, তুই কি আমাকে মেন্টাল মনে করিস? আরে না, আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি। বিশ্বাস না হলে একবার আমার প্রেমে পড়ো। আসছে। তুই জানিস আমার পিছে কত ছেলে ঘোরাঘুরি করে? জানি না, তবে তোমার পিছু ঘুরবো না, আমি ঘুরবো তোমার সামনে দিয়ে। ওই কুত্তা, তোর ভয় করছে না এসব বলতে? তুমি জানো না ভালোবাসার কাছে ভয় পেতে নেই। ধুর, তোমার চোখের সামনে থেকে যা তো। ঠিক আছে, টাটা বলে চলে আসলাম। আমার ভাগ্য ভালো যে আজ থাপ্পড় খেতে হয়নি, না হলে এতক্ষণে কয়টা যে মারতো তার হিসেব নাই। এভাবেই ভাবতে ভাবতে বন্ধুদের কাছে চলে এলাম। কিরে, আজ কি বললো? আজ কিছু বলেনি, উল্টো আমি নিজেই ওকে রাগাই দিছি। তাই নাকি? আর সাকিব, তুই কি যেন বলতে চাইছিলি? না, তেমন কিছু না। আরে শালা বল, কি হয়েছে? আমি 17 তারিখে নানা বাসায় যাব। কেন, বুড়া কি অসুস্থ? আরে না, প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তাহলে তো ভালোই, প্রীতির দাওয়াত খেতে পারবি। তোরা কি মজা নিচ্ছিস? তাছাড়া কি করব? তোর জীবন থাকতে তো তুই প্রিয়াকে কিছুই বলতে পারবি না, আমি শিওর। ধুর শালা, তোদের বলাই আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমরা সবাই সরি, আর চিন্তা করিস না, আমরাও তোর সাথে যাব। আমরা কেন? সেটা গেলেই বুঝতে পারবি। তারপর আর আড্ডা না দিয়ে ক্লাসে গেলাম। সব ক্লাসগুলো করার পর বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় ভাই আসলো। এখন কি করব? বিয়ে করে নিয়েছো? ঠিক আছে, কাল তাহলে আমি বাসায় বলে দেবো। ঠিক আছে, এখন আমি গেলাম। ওকে, যাও। রাতে খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় মিঠু, আমাদের ক্লাসমেট, এসে বলল, নিলয়, তোমাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। ঠিক আছে, যাচ্ছি। তারপর বন্ধুদের সাথে আর কথা না বলে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। স্যার, আসবো? আসো। স্যার, আমায় ডেকেছেন? আগে তুমি বসো। জি স্যার, এখন বলুন। বসার পর, আমি 2 দিন ধরে লক্ষ্য করছি তুমি জান্নাত মেয়েটার সাথে বেশি কথা বলছো, এবং কি তুমি তার হাতে মারও খেয়েছো। এই কথা যদি তোমার বাবা মানে আমার বন্ধু জানতে পারে তাহলে কি হবে, আর আমাকে কি বলবে বুঝতে পারছো? জি স্যার, তবে আপনি চিন্তা করবেন না, আব্বু জানে আমাকে একটা মেয়ে থাপ্পড় দিছে, বাট সেটা যে জান্নাত তা জানে না। কিন্তু কেন? স্যার, আপনি আর আন্টি কিভাবে বিয়ে করেছিলেন? পালিয়ে গিয়ে। কেন পালিয়েছিলেন? ভালোবাসি তাই। স্যার, এটাই আমার উত্তর। তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া। স্যার কথাটা বলার সাথেই আমি ফুরুত, কারণ স্যার যদি আমাকে ধরতে পারে তাহলে আমার ইজ্জতের ফালুদা বের করে ছাড়বে। তার মধ্যে একটা উদাহরণ হলো কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকা। আর স্যারের সাথে ফাজলামো করার কারণ হলো আব্বু আর স্যার খুব ভালো বন্ধু। প্রিন্সিপাল স্যারের রুম থেকে দৌড়ে বের হয়ে বন্ধুদের কাছে যাব, এমন সময় কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গেলাম। খেয়াল করলাম রুহি, জান্নাতের ফ্রেন্ড। সরি রুহি, আমি আসলে খেয়াল করিনি। তবে একটু দেখে চলতে শেখো। এখন থেকে তাই করব। আর তোমাকে ধন্যবাদ কিছু না বলার জন্য। কেন? তোমার জায়গায় তোমার বান্ধবী থাকলে আমার গেলে এখন 2টা পড়তো। মনে হচ্ছে এখন পড়বে। মানে? পেছনে দেখো। রুহির কথা শুনে পিছন ঘুরেই দেখলাম ওই বজ্জাত মেয়ে মানে জান্নাত দাঁড়িয়ে আছে। ওই, আমি কি? তুমি কি? তুই তোতলাচ্ছিস কেন? যেটা একটু আগে বললি সেটা আবার বল। তুমি কি সুন্দর। আমি এটা শুনতে চাইনি। তুই রুহিকে যা বললি আমাকে নিয়ে সেটা বল। তোমার দিব্যি, এটাই বলছি। সত্যি তো? জান্নাতের কথা শুনে বোঝা যাচ্ছে ও তেমন কিছু শোনে নাই। এই ফাঁকে একটু পাম মারি, দেখি কি বলে। ওই, কথা বলছিস না কেন?
আরে সত্যি বলছি, তুমি তো অনেক সুন্দরী। তোমাকে দেখলেই আমার মনটা চায় তোমাকে দেখেই আমার সারা জীবন কাটিয়ে দেই। তোমার ওই মায়াবী চোখটা দেখলে কখনো চোখের পলক ফেলাতে ইচ্ছা করে না। আর তোমার ওই পাপড়ির মতো ঠোঁট দেখলে। তোর এত প্রশংসা করা লাগবে না। ঠিক আছে, তারপরে কোনো কথা না বলে বন্ধুদের সাথে ক্লাসে আসলাম। সবগুলো ক্লাস করার পর বাইরে আসলাম। এসে দেখি জান্নাত একা দাঁড়িয়ে আছে। কি করো? তোর চোখ নেই? দাঁড়িয়ে আছি। ও, একটা কথা বলার ছিল। বলে ফেল। আই লাভ ইউ। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। ও শালা, এটার মানে আমিও জানি। আর তুই কিভাবে ভাবলি তোর মতো লুচ্চা ছেলের সাথে আমি প্রেম করব? আচ্ছা, তোমার কি লজ্জা করে না এমন গুন্ডামি করতে? কথায় কথায় মারতে চাও? তো তোকে কি আমি আদর করব? হ্যাঁ, চাইলে করতেও পারো। আমি তোকে ধুর, আমি চলে যাচ্ছি। গলা ছেড়ে দিয়ে চলে গেল। টাটা। সেখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে এলাম। বাসায় আসার পর ফ্রেশ হয়ে আম্মুর সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঘুম ভেঙে যাওয়ায় ফ্রেশ হয়ে আব্বু আম্মুর রুমে চলে গেলাম। আব্বু কি করো? এই তো বসে আছি। এখন আমি পর হয়ে গেছি, তাই না? আরে আম্মু কি যে বলো, তোমরাই তো সব। আম্মুকে জড়িয়ে ধরে। হয়েছে, আর বলা লাগবে না। এখন বলো কি সমস্যা? সমস্যা আমার না আম্মু, সমস্যা হলো ভাইয়ার। কেন? তার আবার কি হলো? কিছু বলতে যাবো তার আগেই ভাইয়া আসলো। আরে তুই এখানে? আমি তো তোকে খুঁজছিলাম। কেন? তোর সাথে কথা আছে। ঠিক আছে, পরে শুনবো। এখন কিছু পার্সোনাল কথা বলছি, তুমি এখন যাও। কেন? আমি থাকলে সমস্যা কি? তুমি এখন যাও। না, আমি যাব না। ঠিক আছে, তাহলে শোনো। আব্বু আম্মু, ভাইয়া একটা মেয়েকে ভালোবাসে আর মেয়েটাও ভাইয়াকে ভালোবাসে। এখন তোমরা চাইলে তারা এখন বিয়ে করবে। আমার কথা শুনে আব্বু আম্মু ভাইয়ের দিকে তাকিয়েছে আর ভাইয়া আমার দিকে। আমার কথা শুনে আব্বু আম্মু ভাইয়ের দিকে তাকিয়েছে আর ভাইয়া আমার দিকে। এটা যেন এক সার্কেল হচ্ছে। ভাইয়ের দিকে ভালো করে তাকাতেই বুঝে ফেললাম অনেক লজ্জা পেয়েছে। ভাইয়া এখনই কি দাঁড়িয়ে থাকবে? ভাইয়া আমার কথা শুনে চলে গেল। ভাইয়া চলে যাওয়ার পর নিলয়, মেয়েটা কে রে? ভাইয়ের পার্সোনাল সেক্রেটারি। আরে ও তো বিয়ে ঠিক হয়েছে মাত্র 2 দিন হলো, আর এই দুদিনেই ভালোবাসা হয়ে গেল? না আব্বু, তারা অনেক আগে থেকেই একজন আরেকজনকে ভালোবাসে। বুঝলাম, কিন্তু কাজটা কার জন্য করেছিস? তোর নিজের জন্য নাকি দুজনের জন্য? দুজনের জন্যই। ঠিক আছে, এখন ওর বাসার ঠিকানা দাও, কালকেই তার বাসায় যাব। ভাইয়ের থেকে ঠিকানা নিয়েছিলাম, সেটা আব্বুকে দিলাম। ঠিক আছে, এখন তুমি বলো, তুমি কি কাউকে ভালোবাসো নাকি এই পাগলের মতোই আছো? খবরদার, আমার ছেলেকে পাগল বলবে না। ওকে, আর বলবো না। এখন তোমার ছেলেকে জিজ্ঞাসা করো কাউকে ভালোবাসে নাকি। আব্বু আম্মুর এমন কথা শুনে রুম থেকে চুপি চুপি চলে যাব। এমন সময় আম্মু ডাকলো। নিলয়, তুই কি কাউকে ভালোবাসিস? মানে আম্মু। তা মেয়েটা কে? আর বাসা কোথায়? নাম জান্নাত, বাসা কোথায় জানি না। মেয়েটাও কি তোমাকে ভালোবাসে? না আব্বু, তবে আমার দৃঢ় বিশ্বাস সেও একদিন আমাকে ভালোবাসবে। তারপর আব্বু আম্মুর সাথে আরো কিছু কথা বলে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর রাতের খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খাবার খাওয়ার পর ফেসবুকে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় সাকিব কল করলো। দোস্ত, আমি শেষ। শেষ মানে? আর মাত্র 7 দিন পর প্রিয়ার বিয়ে। আরে তুই কান্না করছিস কেন মেয়েদের মতো? ঠিক আছে, তুই রেডি হয়ে থাক, আজকে তোর নানু বাড়ি আমরা সবাই যাব। দোস্ত, আমি প্রিয়াকে ছাড়া বাঁচবো না। চুপ শালা, আর যেটা বললাম সেটা কর। আমরা সবাই তোর বাসায় আসছি। সাকিবের সাথে আর কোনো কথা না বলে জয় রাহুলকে ফোন দিয়ে রেডি হয়ে সাকিবের বাসায় আসতে বললাম। আমি রেডি হয়ে গাড়ি নিয়ে সাকিবের বাসায় চলে এলাম। সাকিবের বাসায় আসার পর দেখলাম সাকিব রুমের ভেতর কান্না করছে। ওই শালা, কান্না করছিস কেন? তাছাড়া কি করব? এখন তুই কান্না থামা। আর আঙ্কেল আন্টি কোথায় গেছে? তারা যদি দেখে তুই এমন করছিস তারা কি ভাববে বুঝতে পারছিস? আজকে সকালেই নানু বাসায় গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরাও এখন যাব। আর জয় রাহুলকেও বলছি, ওরাও আসছে। কিছুক্ষণ পর জয় আর রাহুল আসলো। তারপর আর কোনো কথা না বলে সাকিবের নানুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর সাকিবের নানুর বাসায় এসে পৌঁছালাম। বাসার ভিতরে আসতেই বোঝা যাচ্ছে এক আনন্দ বিরাজ করছে। সবার সাথে টুকটাক কথা বলার পর একটা রুমে চলে এলাম। একটা রুম বলতে ভুল হবে, এর আগেও অনেকবার এই বাসায় এসেছি। আর যতবার এসেছি প্রতিবারই এই রুমে আমরা থেকেছি। বলতে গেলে সাকিবের রুম এটা। রুমে এসে সবাই ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আব্বুর ফোন। তারপর বেলকনিতে গিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ আব্বু বলো। কোথায় তুমি? আসলে আব্বু আমি একটু বাইরে এসেছি।
সেটা আমরাও জানি, কিন্তু বাইরে কোথায়? সাকিবের মামার বাসায়। মানে তুমি কি ভুলে গেছো আজ কোথাও যাওয়ার কথা আমাদের? কিছু বলতে যাব তার আগে আম্মু বলা শুরু করলো, হয়তো আব্বু থেকে ফোন কেড়ে নিয়েছে। ওই গাধা, তোর কি একটুকু জ্ঞান নেই? আম্মু, গাধার কি জ্ঞান আছে তুমিই বলো। দেখ নিলয়, আমাকে কিন্তু এখন রাগাস না। ওকে ডার্লিং, আর কখনো হবে না, কিন্তু এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, রাখছি। ওকে, তবে ভাইয়ার বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়। বুঝতে পারছি। বাই। আম্মুর সাথে কথা বলা শেষ করে রুমে আসতেই ঠক ঠক শব্দ হলো। তার মানে দরজা খোলার জন্য ডাকছে। কাউকে খোলার জন্য বলবো সেটাও হলো না, কারণ শাওহারামি ঘুমিয়ে পড়েছে, তাই নিজে দরজা খুলতে বাধ্য হলাম। ভাইয়া কেমন আছো? আরে প্রিয়া, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তবে তোমাকে দেখে বোঝা যাচ্ছে না তুমি ভালো আছো, চেহারার এমন হাল কেন? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠিক মতো ঘুমাও না। প্রিয়ার সাথে আরো কিছু কথা বলে আমিও ঘুমিয়ে গেলাম। বিকালের দিকে জয়ের ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম সবাই বসে আছে, তাই সবাইকে উদ্দেশ্য করে জয় বলল, চল সবাই ঘুরতে বের হই। আইডিয়াটা ভালো। তাহলে চল। চল মানে? চল মানে ঘুরতে যাই। ওই আমরা এখানে ঘুরতে এসেছি নাকি? প্রিয়াকে ভালোবাসি কথা বলতে এসেছি। ভালোবাসিস কথা বলতে? তাহলে ঘুরতে যাব কেন? তোর ভালোবাসি কথাটাও কি আমাদের বলে দিতে হবে? আমি বলতে পারলে কি তোদের সাথে আনতাম? সেটাও ঠিক, তাহলে চল। চল মানে চুপচাপ বসে থাক। এখন যদি কেউ প্রিয়াকে এই কথা বলে তাহলে ও কি করবে জানিস? তোদের জুতা দিয়ে পিটাবে। তাহলে কি করব? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ কিছু একটা কর। তারপর সবাই মিলে একটা প্ল্যান করলাম, সাথে সাকিবকে কিছু টিপস দিলাম। সবাই ঘুরতে বের হয়েছি। ঠিক সেই সময় জান্নাতের কথা মনে পড়ে গেল, অনেকটা মিস করতে লাগলাম। তাহলে কি আমি সত্যি জান্নাতকে ভালোবেসে ফেলেছি? কিন্তু মেয়েটা যে হারের বজ্জাত, কথায় কথায় মারতে চায়, সেই মেয়েকে লাইনে আনা অসম্ভব। মনে মনে এসব কথা ভাবছি, এমন সময় রাহুল বলল, কি রে, কি ভাবছিস? না তেমন কিছু না। আরে শালা, আমাদের কেউ বলবি না? আমার মনে হয় আমি সত্যি জান্নাতকে ভালোবেসে ফেলেছি। সেটা তোর বলতে হবে না, আমরা এমনিতে আন্দাজ করতে পেরেছি। জ্যোতিষী হয়েছিস নাকি? আরে না, তবে এর আগে কোনো মেয়ের সাথে এভাবে কখনো কথা বলিস নাই, তাই আর কি। ওহো। আরো কিছু সময় ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যার সময় বাসায় এলাম। রাতের খাবার খাওয়ার পর ভাবছি আম্মুকে ফোন করব। ঠিক তখনই আম্মু ফোন করলো। আম্মু কি করো? এই তো বসে আছি। তুই কি করিস? খাবার খাইছিস? হ্যাঁ আম্মু, খেয়েছি। তোমরা খেয়েছো? না, এখন খাবো। আর শোন, 21 তারিখ তোর ভাইয়ের বিয়ে। এখন তুই তাড়াতাড়ি চলে আয়। কি, এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি তাতে কি, আর তুইও তো বলেছিলি। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি না। সেটা জানি না, এখন তোর আব্বুর সাথে কথা বল। এ আব্বু, তোমার কি সামান্যতম জ্ঞান নেই? সেটা তোমাকে বলতে হবে না, তাড়াতাড়ি বাসায় চলে আসো, অনেক কাজ পড়ে আছি। সেটা সম্ভব না। কেন? কারণ আমি 23 তারিখে বাসায় যাব। দেখো নিলয়, এখন মজা নিও না, যেটা বলছি সেটা করো। আব্বু সত্যি বলছি। আব্বু কিছু সময় চুপ থাকার পর আবার বলল, কি বলছো কি এসব? হ্যাঁ আম্মি সরি, প্লিজ একটু ম্যানেজ করো, আর আমিও তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করব। ঠিক আছে, রাখছি। বুঝতে পারলাম আব্বু রেগে গেছে, কারণ যখন তিনি রেগে যায় তখন কারোর সাথে কথা বলতে চায় না। সে যাই হোক, সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন, সাকিব কাল থেকে যা যা বলছি আর সেগুলো খুব মন দিয়েও করবি, একটাও যেন ভুল না হয়। ঠিক আছে, কিন্তু তোরা যাবি না? যাব, তবে তোর পিছু পিছু। ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ যা। তারপর সাকিব চলে গেল, কিন্তু আমাদের সবার দুর্ভাগ্য, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। দুর্ভাগ্যটা হলো শালা ভিতুটা আজকেও পিয়াকে কিছু বলতে পারেনি। মন খারাপ করে বাসায় চলে এলাম। এভাবে আরো 3 দিন চলে গেল। ভাইয়ের মাত্র 2 দিন পর বিয়ে, আর এদিকে এতটুকু কাজ হলো না। মন খারাপ করে বসে আছি, তখনই পিয়া রুমে আসলো। ভাইয়া কি করো? কিছু না, এমনিই বসে আছি। ভাইয়া, তোমার কি গার্লফ্রেন্ড আছে? আছে, আবার নেই, ভাবার পর। মানে তুমি বুঝবে না। প্রিয়ার সাথে আরো কিছু কথা বললাম। আর আপনাদের তো বলা হয়নি, প্রিয়া ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, আমাদের থেকে 1 বছরের জুনিয়র। আর জানা লাগবে না। এভাবে আর একদিন চলে গেল, আর মাত্র ভাইয়ের বিয়ে একদিন আছে। দূর, কাদের সাথে এলাম। এখন ভাইয়ের বিয়েটাও মিস করতে হবে, আর কাল অপেক্ষা করব। না বলতে পারলে সোজা বাসায় চলে যাব। আর শালার ভিতুটাও এটুকু বলার সাহস নাই। আর মাত্র 2 দিন পর বিয়ে, পরের দিন। দূর, ভাইয়ের বিয়েটাও মিস হয়ে গেল।
মন চাইছে শালাকে পুকুরের জলে ফেলে দেই। মনে মনে এসব ভাবছি আর সাকিব প্রিয়ার পিছু পিছু যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরেই প্রিয়া সাকিবকে জড়িয়ে ধরলো। এই দৃশ্য দেখে আমরা সবাই রীতিমতো অবাক না হয়ে পারলাম না। তবে ওদের দুজনের থেকে আমরা অনেকটা পিছনে। ওরা কি কথা বলছে সেটা ভালোভাবে বুঝতে পারছি না আমরা কেউ, তাই ওদের কাছে গিয়ে শুনতে পেলাম। প্লিজ সাকিব, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই যদি আমাকে আজ ফিরিয়ে দিস তাহলে আমি সত্যি আত্মহত্যা করব। প্লিজ সাকিব, আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে সেই ছোট্ট থেকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তার কারণ হলো আমার খুব ভয় করতো যদি তুই আমার ভালোবাসা মর্যাদা না দিস। কিন্তু আজ আমাকে বলতে হচ্ছে, কারণ আমি পারবো না তোকে ছাড়া থাকতে। আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি। প্রিয়ার কথাগুলো শুনে আমরা থমকে গেলাম। তবে আমাদের থেকেও মনে হচ্ছে সাকিব বেশি অবাক হয়েছে। কয়েক মুহূর্তের জন্য ল্যাম্পোজ হয়ে গেছে। কোনো কথা তো দূরে থাক, একটু নড়াচড়াও করছে না। সাকিবের এমন করুণ কাহিনী দেখে প্রিয়া আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, অনেক ভালোবাসি। কিন্তু তোর তো কাল বিয়ে। আমার মনে হয় তোর কাল বিয়ে করে নেওয়াই ভালো। সাকিবের কথা শুনে কিছুক্ষণের জন্য মন চাইছিল সাকিবকে জুতা খুলে পিটাই। হঠাৎ মনে পড়লো প্রিয়ার কথা। আমাদের এত রাগ হচ্ছে, না জানি ওর কত রাগ হচ্ছে। শালার ভিতর প্রতি আল্লাহই জানে। দ্রুত ওদের কাছে গেলাম। প্রিয়া, তোমাকে ধন্যবাদ, আর এখন বাসায় যাও। ধন্যবাদ কেন? কারণ এই হারামিটাও তোমাকে ভালোবাসে। কিন্তু ও তো। কিছু না, তুমি এখন বাসায় যাও। আমাদের কথা শুনে প্রিয়া বাসায় চলে গেল। প্রিয়া চলে যাওয়ার পর আমি, জয় আর রাহুল মিলে সাকিবকে ইচ্ছা মতো পিটাইলাম। তারপর বললাম, শালা তোর জন্য এখানে এসেছি আর তুই কিনা। আমি কি করব, কাল তোর বিয়ে। তাহলে আমাদের এখানে এনেছিলি কেন? তোর জন্য আজ আমার ভাইয়ের বিয়েতে যেতে পারিনি, আর তুই কিনা। ভাই, আমার অনেক ভয় করছে। আর একবার ভয়ের কথা বললে তোরে এখানে মেরে ফেলবো। শালা, তোর জন্য কতদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারিনি। যা হবার হয়েছে। তুই আজকে আঙ্কেল আন্টিকে প্রিয়ার কথা বলবি। এই বিষয়ে আর কিছুই শুনতে চাই না। ঠিক আছে। সেখানে আর না থেকে সাকিবের নানুর বাসার দিকে রওনা দিলাম আর আফসোস করতে লাগলাম। ভাইয়ের বিয়েটা মিস করে ফেললাম। ওদের দুজনের প্রতি অনেক রাগ হচ্ছিল। ভালো যদি আগে থেকেই বাসতি তাহলে আগে বললে কি বা হতো। আর মনে এসব ভাবছি, হঠাৎ জান্নাতের কথা মনে পড়ে গেল। আজ অনেকদিন হলো কোনো কথা বা দেখা হয়নি। কি যে করি। আইডিয়া। জয় দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে ফোন দে তো। কেন? ওর থেকে জান্নাতের নাম্বার নেব। কিন্তু নুসরাত কি দেবে? আমার কথা বল, তাই দিবে। তারপর জয় নুসরাতের সাথে কথা বলার পর ওর নাম্বার নিয়ে আমাকে দিল। ভাবছি এখনই ফোন দিই, কিন্তু ভয় লাগছে। অনেক ভাবার পর কল দিলাম। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে ভুলে গেছো? আমি তোমার এক্স। মজা করে বললাম। এখন যদি আমার পরিচয় দেই তাহলে পরে আমার খবর করে ছাড়বে। এক্স মানে? কয়েকদিন আগে যে তুমি আমার সাথে ব্রেকআপ করলা, আমি সেই। এত তাড়াতাড়ি ভুলে গেলে? দেখ, মেজাজ কিন্তু খারাপ করিস না। আর তোর বাসা কোথায়? হ্যাঁ, শালা লুচ্চা কোথাকার। আরে জানো, রাগ করছো কেন? দেখ, আর একবার যদি আজে বাজে কথা বলিস না, তোকে ফোনের ভিতর গিয়ে পিটাবো কিন্তু। আমি আজে বাজে কথা বলছি না, জানো। আবার তুই দেখ, আজ আনন্দের দিনটাতে আমাকে রাগাস না, তাহলে কিন্তু ভালো হবে না। আনন্দ? কিসের আনন্দের দিন? সেটা তোকে বলতে যাব কেন? আমি তোমার ভবিষ্যতে স্বামী হব, তাই। আল্লাহ, এ কোন পাগল! রাখ তুই। টুট টুট কলটা কেড়ে দিল। কথা বলে শেষ হতেই সবগুলো একসাথে হাসিতে মেতে উঠলাম। তারপর সবাই কথা বলতে বলতে সাকিবের নানুর বাসায় চলে এলাম। রাতে রুমের ভেতরে একা বসে আছি, কারণ সাকিব গেছে বাবা মার সাথে ওর মামা মামিকে বলতে। আর জয় আর রাহুল ওদের গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলছে। তাই ভাবলাম আম্মুকে কল দেই। যেই ভাবা সেই কাজ, আম্মুকে কল করলাম। আম্মু কি করো? বুঝতে পারলাম রাগ করছে, কারণ যখন আমার উপর রাগ করে তখন আর আমার সাথে কথা বলে না। ঠিক আছে, কথা বলতে হবে না, বাই। আমি কিন্তু সত্যিই কেটে দিলাম, আর কখনো বাসায় ফিরবো না। আকাশের ওই তারাদের দেশে চলে যাব, তখন বুঝবা কেন আমার সাথে কথা বলনি। কিছুক্ষণ চুপ থাকার পর আম্মু কান্না করে দিল। আমি জানতাম এটা বললে আম্মু কষ্ট পেয়ে কান্না করবে, কিন্তু কি বা করবো। এটা বলে শুধু তার রাগ ভাঙানো যায়। তোকে এতবার বলছি এই কথা কখনো মুখে আনবি না, তারপরও কেন বলিস? আমার বুঝি কষ্ট হয় না? আরে আম্মু কান্না করছে গান, আমি তো শুধুমাত্র মজা করছিলাম। তাই বলে প্রতিবার এইরকম মজা করতে হবে? তুমিও তো প্রতিবার রাগ করো। থাক, আর বলতে হবে? থ্যাংক ইউ ডার্লিং। এখন বলো বিয়ের খবর কি?
এখনো সবাই আসেনি, তবে মনে হচ্ছে একটু পর চলে আসবে। আর তুই বাসায় আসবি কবে? কাল চলে আসবো। পাক্কা তো? হ্যাঁ পাক্কা। মনে থাকে যেন। থাকবে, এখন রাখি। ঠিক আছে, বাই। বাই। তারপর কলটা কেটে দিতেই সাকিব রুমে আসলো। কিরে, কি বললো? দোস্ত, বল। সবাই রাজি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ। তা কি বলেছিলি যার জন্য রাজি হয়ে গেল? আরে আমার জ্ঞানে কিছুই বলিনি। এখানে থেকে আমি সোজা পিয়ার রুমে যাই, তারপর পিয়া কিছু কথা আমাকে শিখিয়ে দেয়, আমি সেগুলোই তাদেরকে বলি। প্রথমে রাজি হচ্ছিল না, যখন প্রিয়া বলল তখনও রাজি হচ্ছিল না, কিন্তু প্রিয়া যখন সবার সামনে হাত কাটে তখন সবাই রাজি হয়। আলহামদুলিল্লাহ, রাজি হয়েছে, এটাই অনেক। তো এখন কি? এখন আর কি, বিয়ে বাদ। আর আমাদের দুজনে বিয়ে 2 বছর পর। যাক, তাহলে বেঁচে গেলি শালা। থ্যাঙ্কস তোদেরকেও। থাক, আর বলা লাগবে না। সেদিনই মতো কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতেই দেখতে পেলাম বাসা অনেক সুন্দর সাজানো হয়েছে। আর হবেই না কেন, আমার ভাই বলে কথা। গাড়িটা পার্ক করে বাসার ভেতরে চলে গেলাম। নিচে অনেকে বসে রয়েছে, কিন্তু জার্নি করার জন্য কথা বলতে ইচ্ছা করছে না, তাই রুমে যাব। এমন সময় আম্মু আসলো। চোরের মতো কোথায় যাচ্ছিস? রুমে কেন? ঠিক আছে, তবে তোর ভাবির সাথে দেখা কর। ঠিক আছে, চলো। তারপর আম্মুকে নিয়ে ভাইয়ের রুমে গেলাম। দেখতে পেলাম একজন সুন্দরী রমণী লাল বেনারসি পরে বসে আছেন। আম্মুকে দেখে সালাম করলো। এই যে নতুন বউ, তোমার নাম কি? যদিও জানি, তারপরও মজা নিচ্ছি, একমাত্র ভাবি বলে কথা। জাকিয়া। সুন্দর নাম। তা আমাকে চেনো? মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। বলো আমি কে? নিলয়, আমার একমাত্র দেবর। তোমার বয়স কত? এবার হয়তো ভাবি নিজেও রেগে গেল। আর রাগাটাই স্বাভাবিক, নতুন ভাবিকে এত এত প্রশ্ন করছি, রেগে যাওয়ারই কথা। কিন্তু কি আর করার, একমাত্র ভাবি, তাকে যদি না রাগাতে পারি আমি কেমন দেবর তাহলে? কিছু সময় চুপ থাকার পর বলল, 20 বছর। আর আমার বয়স জানো? না। আমার বয়স 21। ডাহা মিথ্যা কথা। ওহো মানে? নাও সালাম করো আমাকে। কথাটি বলে আম্মুর দিকে তাকাতেই মনে হচ্ছে তার চোখ দিয়ে অগ্নিরথ বের হচ্ছে। তার মানে এত সময় ধরে শুধু রেগে যাচ্ছিল, না জানি এখন কি করে। আল্লাহ আমাকে বাঁচাও। ওই হারামজাদা, এতক্ষণ ধরে কিছু বলছি না বলে তুই যা খুশি তাই বলবি? আরে আম্মু, আমি তো মজা করছিলাম। এগুলো কি মজা বলে? আমি সত্যি মজা করছিলাম। ভাবি প্লিজ আম্মুকে বোঝাও, না হলে আমার কান ছাড়বে না। আমার নিলয়কে ছেড়ে দিন, আমার সাথে তো মজা করছে, আর তো কারোর সাথে না। আম্মু ভাবির কথা শুনে কান ছেড়ে দিল আর বলল ঠিক আছে। কান ছেড়ে দিতেই দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ভাবি না বললে কি যে হতো। এখন চল ফ্রেশ হবি। তুমি যাও, আমি ভাবির সাথে একটু প্রেম করি। আবার? আরে মজা করছি তো, তুমি যাও। তারপর আম্মু চলে গেল। আম্মু চলে যাওয়ার পর একটা চেয়ার নিয়ে ভাবির সামনে বসলাম। আই এম সরি ভাবি, এসব আজাইরা প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। থ্যাঙ্কস। তবে তুমি গতকাল কোথায় ছিলে? একটা ফ্রেন্ডের সমস্যা হয়েছিল, তাই সেখানে গেছিলাম, বাট 6 দিন আগে। ও। ভাবি একটা কথা বলি। বলো। তুমি এত সুন্দরী কেন? পাম দিচ্ছ? আরে না, সিরিয়াসলি তুমি অনেক সুন্দরী। যদি ভাইয়ের থেকে আমি বড় হতাম, আমি তাহলে তোমাকে বিয়ে করতাম, বাট কি আর করার, আমি তো এখনো অনেক ছোট। সাথে একটা গুন্ডির প্রেমে পড়েছি। তাই না? তা মেয়েটা কে শুনি? সময় হলে বুঝতে পারবে ডিয়ার ভাবি। এখন আমি গেলাম, বাই ভাবি। কিন্তু নিলয়। ভাবিটাকে কোনো সাড়া না দিয়ে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা কারো একজনের ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলাম ভাবি আম্মু দাঁড়িয়ে আছে। আরে তোমরা এখানে, আর ডাকলে কেন? আমি এখন বাসায় যাব, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তাই? এখনই যাই। ঠিক আছে, সাবধানে যেও। আর আমার বাচ্চা ভাইয়াটাকে একটু দেখে রেখো। আমার কথা শুনে আম্মু আর ভাবে হাসতে হাসতে চলে গেল। আমিও বসে না থেকে ঘুমিয়ে গেলাম। রাতে ঘুম থেকে উঠে থেকে 7:30 বাজে। তারপর ফ্রেশ হয়ে জান্নাতকে কল করলাম। হ্যালো। হ্যাঁ কে? আরে ভুলে গেছো, আমি তোমার এক্স। ওই তুই আবার ফোন দিয়েছিস? শালা লুচ্চামি করার জায়গা পাস না, তাই না? যা বাবা, আমি আবার কোথায় লুচ্চামি করলাম? তাহলে এসব এক্স এর মানেটা কি? মানে তুমি আমার জানো? হাস্যকর। কে তোর জানু? কেন শোনা তুমি? ওই চুপ। আর একবার যদি ওইসব আজে বাজে কথা বলিস না, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আরে আমি আজে বাজে কথা বলছি না। আমার আর তোমার বিয়ে আগের জন্মে হয়েছিল, সেটা আমি স্বপ্নে দেখেছি। আর স্বপ্ন থেকেই তোমার নাম্বার আমি পেয়েছি, বুঝতে পেরেছো?
তোকে মরার পর বুঝবো। সি, কেউ কি তার বিএফকে মারে? ভাই, আমি তোর পায়ে ধরি, প্লিজ আমাকে তোর থেকে রেহাই দে। এত সহজে না শোনা। আর এখন রাখছি, বাই। জান্নাত কিছু না বলেই কলটা কেটে দিল। আমিও আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ফেসবুকিং করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আর জান্নাতকে খুঁজতেছি। কারণটা হলো এখনো জান্নাত কলেজে আসেনি। দোস্ত, জান্নাত কোথায় রে? আমি কিভাবে বলবো? জয়ের গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখতে পারিস। ঠিক বলেছিস, চল। তারপর নুসরাতের কাছে গেলাম। নুসরাত, আর জান্নাত আসেনি? না, কেন আসেনি বলতে পারবে? ওর বড় বোনের বিয়ে, তাই আসছে না। ও থ্যাঙ্কস। ঠিক আছে। নুসরাতের সাথে কথা বলা শেষ করে একটু দূরে বসে জান্নাতকে কল করলাম। কি গো জানো, বড় অপুর বিয়ে হয়ে গেল আর আমাকে দাওয়াত করলে না? ওই, তুই কে রে যে তোকে দাওয়াত করতে হবে? আর তোকে বলছি না আজেবাজে কথা বলবি না। আমি তো তোমার একমাত্র এক্স, তাই না? আবার এক্স? রাখ তুই। রেগে গিয়ে কলটা কেটে দিল। তাতে আমার কি, সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। এভাবে 2টা দিন চলে গেল, কিন্তু একদিনও জান্নাত কলেজে আসেনি। মনে হচ্ছে মেয়েটারই বিয়ে। ভাবছি আজ কলেজে যাব কি যাব না। একবার বলছি যাব, আর একবার বলছি যাব না। কলেজে যেতে ইচ্ছা করছে যদি আজ জান্নাত আসে, আর যেতে ইচ্ছা করছে না কারণ আজ ভাবি বাসায় আসবে। তাই কিছু সময় ভাবার পর কলেজে গেলাম। কলেজে এসে অনেকক্ষণ জান্নাতকে খোঁজার পরও পেলাম না, তাই মন খারাপ করে বসে আছি। এমন সময় আব্বু কল করলো। কোথায় তুমি? জি আব্বু, আমি কলেজে। বাসায় চলে আসো, বৌমাকে আনতে যেতে হবে। আব্বু, তোমরাই চলে যেও। কিন্তু তুমি। আমি যেতে পারবো না, আর এখন কলেজ ছাড়া আমি কোথাও যাব না। কথাটা বলেই কেটে দিলাম, কারণ আমি জানি আব্বু এখন অনেক কথা শুনিয়ে দিতে পারে। কিছু সময় জান্নাতের আবার খুঁজলাম, কিন্তু পেলাম না। তাই এবার তাকে কল করলাম। ওই, তুমি কলেজে আসো না কেন? তুই কে হ্যাঁ, যে তুই আমাকে কলেজে আসতে বলছিস? তুই কি আমাদের কলেজের? আমি তোমার কলেজের না, তবে তোমাকে প্রতিদিন অনুসরণ করি। তুই কি আমার সেক্রেটারি যে অনুসরণ করিস? সেক্রেটারি না, তবে তুমি বললে না করব না। সেটা পরে দেখা যাবে, এখন তোর পরিচয় দে, তারপর তোকে দেখাচ্ছি আমি তোকে কি করি। ভয় দেখাচ্ছ? তোর যদি মনে হয় ভয় দেখাচ্ছি, তাহলে ভয় দেখিয়ে কি লাভ? আর তুমি যদি আমার পরিচয় জানতে পারো তাহলে তুমি নিজেই ভয় পাবা, বুঝলে শোনা? ওই, তোকে বলেছি না এই জানু সোনা এসব বলে ডাকবি না। তুমি তো আমার মেয়ে বন্ধুদের মতো। মেয়ে বন্ধু মানে? সেটা তুমি বুঝবা না। আমার বুঝতেও হবে না। ঠিক আছে, কাল কি কলেজে আসবে? সেটা তোকে কেন বলতে যাব? তাও ঠিক। ওকে, রাখছি এখন, ভালো থেকো। আর তুই জাহান্নামে যা। কথা বলে শেষ করে কলটা কেটে দিলাম। তারপর ক্লাসে চলে এলাম। একা একা বসে আছি, এমন সময় রাহুলের জয় এলো। কিরে মজুন, কি খবর? পুরো দেবদাস। কেন, কি হয়েছে? আরে ও তো সব সময় আজে বাজে কথা বলে। তাহলে তোর পরিচয় দে। না, আগে পরিচয় দেওয়া যাবে না। কেন? কারণ আমি চাই না কেউ আমাকে আমার আব্বুর পরিচয়ে ভালোবাসুক। আমি চাই সে শুধু আমার পরিচয়ে ভালোবাসবে। ঠিক আছে, তাহলে লেগে থাক। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমজাদ কাকাকে বাইরে থেকে দুজনের খাবার আনতে বললাম। 10 মিনিট পর আমজাদ কাকা রুমের বাইরে থেকে বলল, ছোট সাহেব আসবো? আরে কাকা, বাইরে কি করছেন? আসেন। আর আপনাকে কতবার বলবো আমাকে সাহেব বলবেন না, আমাকে নাম ধরে ডাকবেন। যেমনটা মোহনকে ডাকো ঠিক সেভাবেই ডাকবেন। ঠিক আছে বাবা, এখন এই নাও। দিন, আর একটু অপেক্ষা করুন। আমজাদ কাকাকে একটু অপেক্ষা করিয়ে দুজনের খাবার থেকে একটা ওনাকে দিলাম, কারণ আমি জানি আজ আমজাদ কাকা কিছু খায়নি। তার কারণ আমি নিজেই। তিনি শুধু আমার জন্যই বাসায় অপেক্ষা করছিল, তা না হলে বাসায় গিয়ে খেয়ে আসতেন। সে যাই হোক, ওনাকে খাবারের একটা প্যাকেট দিলাম, আর একটা আমি নিজে খেলাম। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলাম নিচে সবাই আছে, শুধু আব্বু ছাড়া। সম্ভবত তিনি এখন অফিসে গেছেন। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? না মানে আম্মু, এমনি। নিলয়, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। অনেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে রুমে আসো আমার। না, তুই আমার রুমে আয়। ঠিক আছে, চলো। তারপর ভাইয়ের সাথে তার রুমে গেলাম, কিন্তু এখানে তো ভাবি রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট বলে আমাকে রুমে আনার কি আছে? ভাইয়া, এখানে তো ভাবি রয়েছে। জাকিয়া থাকলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে বলো। তোর কি জাকিয়াকে পছন্দ হয়নি? হঠাৎ এই প্রশ্ন? কারণ তুমি আমাকে আমার বাসার থেকে আনতে যাওনি। ঠিক আছে, তখন না হয় তোমার কাজ ছিল, বাট আজ তো ফ্রি ছিলে, তাই না? আরে ভাবি, ফ্রি ছিলাম, বাট অনেক প্যারা। প্যারা মানে? আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে সহ্যই করতে পারে না। কে সেই মেয়ে শুনি? পরে একদিন বলবো।
ঠিক আছে। আর একটাই কি তোমাদের ইম্পর্টেন্ট কথা? ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে। ভাইয়া রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। অনেকদিন হলো ছাদে আসি না, যার জন্য বিকালের মনোমুগ্ধকর পরিবেশটাও উপভোগ করা হয় না। তবে আজ অনেক ভালো লাগছে। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে গিয়ে জান্নাতকে নক করলাম। তবে কোনো রিপ্লাই আসলো না, হয়তো ফেসবুকে নাই। আমি আর কিছু না ভেবে বিকালের পরিবেশটাকে উপভোগ করতে লাগলাম। অনেকক্ষণ ছাদে থাকার পর রুমে আসলাম, কিন্তু ভালো না লাগার জন্য আম্মু আব্বুর রুমে গেলাম। তাদের সাথে কিছু সময় কথা বলার পর রুমে এসে ডাটা অন করতেই মেসেঞ্জারে একটা শব্দ হলো। লক্ষ্য করলাম জান্নাত রিপ্লাই দিয়েছে, তবে শুধুমাত্র একটা রাগী ইমোজি। কি আর করার, আর কোনো টেক্সট করলাম না। তারপর সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন খুব সকালে কারোটাকে ঘুম ভেঙে গেল। পুরোটা মেজাজ খারাপ করে তার দিকে লক্ষ্য করতেই দেখলাম ভাবি দাঁড়িয়ে আছে। কি হলো, ডাকছে কেন? ঘুম থেকে ওঠো। একটু পরে, তুমি যাও। এখন ওঠো। ভাবি প্লিজ। বুঝতে পারছি, আমার ছোট বোনের সাথে তোমাকে বিয়ে দিতে হবে, তাহলে বুঝবে। কেন, তোমার বোন কি ভূত? ভূত না, তবে ভূতের থেকেও বেশি কিছু। বেশি কিছু মানে? যে সকালে ঘুম থেকে উঠে না, তার শরীরে সোজা পানি ঢেলে দেয়। আমাকেও অনেকবার দিছে। বাহ, ঠিক আছে, তুমি যাও, আমি উঠছি। তারপর ভাবি চলে গেল। আর এখন শুনুন, আমি তখন অবধি জানি না জান্নাত ভাবির ছোট বোন। জানলে হয়তো ভাবিকে বলে দিতাম জান্নাতের সম্পর্কে। সে যাই হোক, এখন গল্পে আসা যাক। ভাবি চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখলাম আব্বু ভাইয়া বসে আছে। এত সকালে ঘুম থেকে ওঠার কারণ কি? তোমার বৌমা আছে না, তার বোনকে বিয়ে করব, তাই সকাল সকাল ওঠার প্রস্তুতি নিচ্ছি। বিয়ে মানে? আব্বু, তোমার একটু বয়স হয়েছে, তাই তুমি বুঝবা না। বুঝবো না মানে? তুই দাঁড়া। কে শুনে কার কথা? এক দৌড়ে রান্নাঘরের আম্মুর কাছে। আব্বু দরজা দিয়ে এসে আর আসছে না। আব্বু আসো, অনেক ভালো খাবার হয়েছে। না থাক, আমি যাই। এখানে কেন এসেছিলে? আব্বু কিছু বলার আগেই আমি আম্মুকে বললাম, আম্মু, আব্বু আমাকে মারার জন্য এসেছে। কি? আরে আমি তো মজা করছিলাম। আর মজা করতে হবে না, তুমি এখান থেকে যাও। আব্বু আম্মুর কথা শুনে চলে গেল। এটা অবশ্য আজ প্রথম না, এর আগেও অনেকবার হয়েছে। যখন আব্বু মারতে যায় আম্মুর কাছে চলে আসি, আবার যখন আম্মু মারতে চায় আব্বুর কাছে চলে আসি, যার জন্য কেউ মারতে পারে না। আব্বু চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আম্মু এবং ভাবির কাছে বসলাম। ওই, আজ কি বলেছিস? বলছি ভাবির ছোট বোনকে বিয়ে করব। কি? তুমি তো আমার ছোট বোনকে এখনো অবধি দেখোই নাই। আরে আমি মজা করছিলাম। গাধা। সে তুমি যাই বলো। আর ভাবি শোনো, আজ থেকে সরি, আজ না, এখন থেকে তুমি আমাকে তুই করে বলবে, ঠিক আছে? না, বলতে পারবো না। আম্মু বৌমা, বলোই না। আর বললে কি হবে? কিন্তু। কোনো কিন্তু না। ঠিক আছে, তবে নিলয় বাবু, আজ আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। তারপর আম্মু এবং ভাবির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। কিছু সময় পর ভাবিকে নিয়ে ঘুরতে বের হলাম। ভাবি, তুমি পেছনে বসো। কেন? আমি বলছি তাই। ঠিক আছে, তোমার ইচ্ছা। তুমি না, তুই। ঠিক আছে, তুই। এখন বলো কোথায় যাবা? যাবো, তবে প্রথমে তোমার কলেজে চলো। কলেজে কেন? আমার বোনের সাথে যাবে। ঠিক আছে। তারপর ভাবিকে নিয়ে কলেজ গেলাম। কলেজ যাওয়ার পর ভাবি কাকে যেন কল করে কথা বলতে লাগলো, তাই আমি গাড়ির বাইরে গেলাম। বাইরে প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর দেখলাম জান্নাত আমার দিকে আসছে। এই রে, এই মেয়ে জেনে গেল না তো আমি সেই ছেলে? কিন্তু আমি তো কাউকে বলি নাই, তাহলে জানলো কি করে? আল্লাহ, এখন যে এই মেয়ে কি করবে? এমনিতেই মাথার 2টা তার কাটা, এখন কি না কি করবে। আল্লাহ আমাকে বাঁচাও, মনে মনে এইসব ভাবছি। এমন সময় জান্নাত বলল, ওই কুত্তা, তুই এখানে কি করিস? আমি এখানে না মানে। কি মানে করছিস? তুই এখানে কেন সেটা আগে বল। নিলয়, ভিতরে আয়। জি। তার মানে তুই ড্রাইভার? আমি ড্রাইভার? আমিও সেটাই বলছি। ঠিক আছে, তোমাকে একটু পরে বলছি। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ভাবিকে গাড়ির ভেতর থেকে বাইরে বের করে একটু দূরে নিয়ে আসলাম। আরে বাইরে আনলে কেন? ওই যে তোমার কে হয়? কেন? আমার বোন। নিজের বোন? হ্যাঁ, কিন্তু তোকে কি কিছু বলেছে? বলেনি, তবে বলবে। কি বলবে? আরে এটাই সেই মেয়ে। কোন মেয়ে? আরে আমি যাকে ভালোবাসি। কি? তার মানে জান্নাত? হ্যাঁ। ঠিক আছে, আমি ওকে সব বলবো। না ভাবি, কিছু বলবা না। ও যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবা আমি ড্রাইভার। কি বলছিস এসব? পাগল হয়েছিস? না, তোমাকে যা বলছি তাই করবা প্লিজ। কিন্তু নিলয়, তুই এসব কেন করছিস? সময় হলে বুঝতে পারবে। ঠিক আছে, তোর ইচ্ছা। ভাবির সাথে কথা বলা শেষ করে গাড়িতে আসলাম। আমাদের দেখে জান্নাত বলল, আপু,
তোর এই ড্রাইভারটার সাথে কি এত কথা? তেমন কিছু না। নিলয় এখন চল। কোথায় যাবে? ভাবি মানে? আর তুই আপুকে তুমি করে কেন বলছিস? ম্যাডাম বলবি। ঠিক আছে। তারপর ভাবির কথা মতো একটা স্থানে আসলাম। ভাবি আর জান্নাত হাঁটাহাঁটি করছে, কিন্তু আমার মনটা চাইছে জান্নাতকে লাথি দিয়ে ঠান্ডা জলে ফেলে দিই। সারাটা রাস্তা জ্বালাতে জ্বালাতে এসেছে, মানে আমি ওকে এতদিন যেসব কথা বলেছি সব কথা ভাবিকে বলে দিছে, সাথে অপমান তো আছেই। ওই, তোকে এতক্ষণ ধরে রাখছি, শুনতে পাস না? কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের জন্য বাদাম নিয়ে আয়। আমার কাছে টাকা নাই। জানি তো, তুই একটা ফকির। আর আমাকে কি বলেছিলি? আই লাভ ইউ। হাউ ফানি। আরে তুই নিজেকে একবার দেখ, তারপর আমাকে দেখ। তোর সাথে কি আমার কখনো যায়? সরি। কিসের সরি? শালা ফকির কোথাকার। জান্নাতের কথা শুনে এবার প্রচুর রাগ হয়ে গেল। বারবার আজে বাজে কথা বলছে। চুপ, একদম চুপ। আর একবার কথা বললে আমি তোকে কি করব আমি নিজেও জানি না। কি আছে তোর যার জন্য এত অহংকার? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, তবে তোর সম্পত্তির জন্য না। সরি, ওটা তোর সম্পত্তি না, তোর বাবার। কি বলছিস বারবার? আমি ফকির? হ্যাঁ আমি ফকির, তবে একটা কথা বারবার বলবি না। আর কি খেতে চেয়েছিলি? বাদাম, রাইট। তুই এখানে একটু অপেক্ষা কর, তোর জন্য বাদাম নিয়ে আসছি। একেবারে কথাগুলো বললাম। কথা বলার সময় খেয়াল করলাম জান্নাত অনেকটা মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এমন কিছু আশা করেনি। তারপর জান্নাত থেকে চলে এসে ভাবির কাছে এলাম। ভাবি, কিছু টাকা দাও, বাদাম কিনবো। আমি বাসা থেকে বেরোনোর সময় পার্স আনতে ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু তোর আর জান্নাতের মধ্যে কি এমন কথা হলো? দেখলাম তুই রেগে কথা বলছিস। ও কিছু না, তুমি টাকা দাও। তারপর ভাবির থেকে টাকা নিয়ে বাদাম কিনে জান্নাতের কাছে গেলাম। তবে জান্নাতকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ আমি যে অবস্থায় দেখে গেছি ঠিক একইভাবে রয়েছে। পেতনি ধরলো না তো, তাতে আমার কি? বাদামের প্যাকেট জান্নাতের হাতে ধরিয়ে দিয়ে বললাম, নে খা। কিন্তু তাতেও কোনো কথা বললো না। এবার একটু ভয় হলো, মেয়েটার কিছু হয়ে গেল না তো। মনে মনে এসব ভাবছি, ঠিক তখন একটা ফাজিল বুদ্ধি মাথায় চাপলো এবং সেটা প্রয়োগ করলাম। ভাবি, তোমার ছোট বোন কেমন যেন হয়ে গেছে, আমাকে কিস করতে চাইছে। জোরে কথাটি বললাম যেন জান্নাতের ধ্যান নষ্ট হয়। কথাটি বলা শেষ করে জান্নাতের দিকে তাকাতেই মনে হলো ওর চোখের মধ্যে অগ্নিগিরি উৎপন্ন হচ্ছে। ভাবি, তুমি ভাইয়ের সাথে কথা বলা বাদ দিয়ে তোমার এই পেতনি বোনকে দেখো, আমার ইজ্জত লুটিয়ে নিল। প্লিজ বাঁচাও। আমার কথা শুনে ভাবি ভাইয়ের সাথে ফোনে কথা না বলে আমাদের কাছে এলো। কি হয়েছে তোদের? ভাবি, আমার সব শেষ। শেষ মানে? তোমার বোন আমার আর কিছু বলা হয়ে উঠলো না, কারণ তার আগে জান্নাত ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। জান্নাতের হাতটা মুখে পড়তে আমি যেন কোথায় হারিয়ে গেলাম। যেই মেয়ে শুধু আমাকে থাপ্পড় মারে, এখন সেই মেয়ে কিনা ডাহা মিথ্যা কথাও মেনে আমাকে আটকে রেখেছে। মনটা চাইছে জান্নাতের এই সুন্দর শৈলের হাতটাই ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু পারছি না। সে যাই হোক, জান্নাত ভাবিকে একটু দূরে যেতে বলল। ভাবিও আর কোনো কথা বললো না, কারণ ভাবিটা আমার ভাইয়ের সাথে ফোনে প্রেম আলাপ করবে। ভাবি চলে যাওয়ার পর জান্নাত হাতটা সরালো। তোমার হাতটা কিন্তু অনেক শৈল্পিক। সারা লুচ্চা, আপুকে মিথ্যে কথা বললি কেন? তুমি পেতনির মতো দাঁড়িয়েছিলে তাই ওই রকম করেছি, কারণ আমি অল্প বয়সে বিধবা হতে পারবো না। বিধবা মানে? তুমি বুঝবা না। যাও, তোমার আপুর সাথে হাঁটাহাঁটি করো, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। জান্নাত কিছু না বলেই চলে গেল। আরো কিছু সময় পর ভাবি আর জান্নাত আসলো। তারপর তারা দুজনেই গাড়িতে বসলো। ভাবি, এত তাড়াতাড়ি বাসায় যাবে? তাহলে কি করব? তুই তো শুধু গাড়ির মধ্যে বসে পাইছিস ফোন টিপা। আরে তোমার তো ছোট বোন ছিল আর বেয়ান, কেমন ঘোরাঘুরি করলেন। আপু, আমি শিওর তোমাদের দুজনের কথা বলা দেখে আমি পাগল হয়ে যাব। কেন? পাগল হবার কি আছে? আগে তুই বল, তুই কে? ড্রাইভার। তাহলে আপুকে ভাবি ডাকছিস কেন? বড় ম্যাডাম বলে দিছে। বড় ম্যাডাম মানে? ভাবি শাশুড়ি আম্মু। ও, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কি ভেবেছিলে? সেটা তোর জানা লাগবে না, এখন চল। আমিও আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। তবে কোথায় যাব সেটা জানি না, তাই ভাবিকে বললাম, ভাবি এখন কোথায় যাব? বাসায় যাব। আমি তো তোমাদের বাসার ঠিকানা জানি না। আরে ও বাসায় না, আমাকে বাসায় নামিয়ে দিয়ে জান্নাতকে নিয়ে আমাদের ওই বাসায় নিয়ে যাবি, আর জান্নাত তোকে পরে ঠিকানা বলে দিবে। ঠিক আছে। তারপর ভাবিকে বাসায় নামিয়ে দিয়ে আবারও ড্রাইভ করতে লাগলাম। এই যে ম্যাডাম, বাসার ঠিকানা বলেন। উত্তরা। এরকম অফ হয়ে গেলেন কেন? বিএফটার জন্য কষ্ট হচ্ছে। বিএফ মানে? বাসায় যাওয়ার পর দেখতে পারবি। তোমার বিএফ আছে, আমায় বলনি কেন? তোকে বলতে যাব কেন? দেখো জান্নাত, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওই চুপ, তোর কোনো ঠিকানা আছে? কাজ তো করিস শুধু ড্রাইভিং, সেটাও আমার দুলা ভাইয়ের বাসায়। তাতে কি হয়েছে? আমি তো
তোমাকে ভালোবাসি, তাই না? এত কথা বলা বাদ দিয়ে না গাড়ি চালা। গাড়ি ড্রাইভ করছি, এমন সময় জান্নাত গাড়ি থামাতে বলল, কিন্তু এটা তো ওর বাসা না। ওই শালা ফকির, এই দেখ, এইটা আমার বিএফ। ফটোটা দেখার পর আমি হাসবো নাকি কান্না করবো বুঝতে পারছি না, কারণ ফটোটা কোনো মানুষের না, শুধুমাত্র একটা বিড়াল। কি হলো, কথা বলছিস না কেন? না মানে এমনি। তাহলে হাসছিস কেন? তেমন কিছু না। ওই চুপ, এখন তাড়াতাড়ি গাড়ি চালা। ঠিক আছে জানেমন। তোকে আমি ধর। জান্নাতের সাথে আর কোনো কথা না বলে ওর দেওয়া ঠিকানায় নিয়ে আসলাম। জান্নাত গাড়ি থেকে নেমে চলে গেল। কি মেয়ে রে বাবা, একটাবার বাসার ভেতর আসতেও বললো না, শালি কিপটে একটা। সেখানে আর না থেকে বাসায় চলে এলাম। এভাবে আরো কিছুদিন চলে গেল, তবে এখন অবধি আমি জান্নাতকে জানতে দেইনি আমি কে আর কি আমার পরিচয়। একদিন রাতে আম্মু আব্বুর সাথে কথা বলছি, এমন সময় ভাবি আসলো। বৌমা কিছু বলবে? হ্যাঁ আম্মা। বলো। আম্মা আমি আসলে কাল বাসায় যেতে চাইছি। কিছুদিন পর গেলে হয় না? ঠিক আছে আম্মা। আর আম্মা আপনি কি নিলয়ের বিষয়ে কিছু জানেন? ভাবি এরা সব জানে, তুমি এখন তার পরিচয় এনাদের দিও না, দিলে আমার জীবনের ফালুদে বের করে ছেড়ে দিবে। বৌমা তুমি ওর কথা শোনো না, তুমি আমাদের সব বলো ওর বিষয়ে। তারপর আর কি, কলেজের ভাবিরা সবকিছু আব্বু আম্মুকে বলে দিল। আব্বু আম্মু তোমরা জানো ভালো, বাট এই কথা যেন জান্নাত না জানে। ও জানে আমি শুধুমাত্র তোমাদের বাসার একটা ড্রাইভার। ঠিক আছে, তাই হবে। এরপর আব্বু আম্মু আর ভাবির সাথে আরো কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। অপরদিকে জান্নাত সেদিনের মতো ঘোরাঘুরি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ভাবতে থাকে নিলয়ের কথা। ছেলেটা কত কিছু সহ্য করে আছে, কিন্তু কখনো আমার এসব কথার বিপরীত উত্তর দেয়নি। কত ভালোবাসে পাগলটা। এসব ভাবতে ভাবতে বিছানায় থাকা বালিশটাকে জড়িয়ে ধরে। রাতে খাবার খাওয়া শেষ করে জান্নাত রুমে বসে তার বান্ধবীর সাথে ফেসবুকে কথা বলতে মগ্ন। এমন সময় ভাবি মানে জান্নাতের আপু জান্নাতকে কল করে। জান্নাত কেমন আছিস? হ্যাঁ আপু ভালো, তুমি কেমন আছো? ভালো। আব্বু আম্মু কেমন আছে? তারাও ভালো আছে। জান্নাত একটা কথা বলার ছিল। সেটা বলার জন্য কি তোমার পারমিশন নিতে হবে? কি বলবা বলো। শোনার পর সত্যিটা বলবি তো? হ্যাঁ রে আপু, একদম সত্যি কথা বলবো। তুই কি কাউকে ভালোবাসিস? কথাটি শোনার পর যথারীতি দুজনে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর জান্নাত বলল, মানে আপু আসলে। সত্যিটা কিন্তু বলার প্রমিস করছিস? হ্যাঁ আপু, ভালোবাসি। তার ছেলেটা কে শুনি? শোনার পর রাগ করবা না, আগে বলো। আরে রাগ করবো কেন? আসলে আমি যাকে ভালোবাসি সে অনেকটাই গরিব, কিন্তু আপু বিশ্বাস করো ও অনেক ভালো। ঠিক আছে, এবার বল ছেলেটা কে? আসলে আপু ছেলেটা তোমাদের বাসার ড্রাইভার। কি ড্রাইভার? হ্যাঁ আপু। তুই শেষে কিনা একটা ড্রাইভারের সাথে? নাম কি? নিলয়। ভাবি কথাটা শুনে এত খুশি হয়েছে যে বলার মতো নয়। তারপরও ভাবি নিজেকে স্বাভাবিক আর জান্নাতকে পরীক্ষা করার জন্য বলল, কি বলছিস এসব? ভেবে দেখেছিস? এখানে ভাবার কি আছে? কিন্তু তুই কি জানিস আমার দেবর তোকে কত ভালোবাসে? দেখো আপু, আমি তোমার দেবরকে চিনি না, আর তাকে আমি কখনো ভালোবাসতেও পারবো না। কেন পারবি না? কারণ আমি নিলয়কে অনেক ভালোবাসি। যেদিন থেকে ওর সততা দেখেছিলাম সেদিন থেকেই ওকে ভালোবাসি। তোমরা হয়তো জানো না, নিলয় তোমাদের বাসার ড্রাইভারের পাশাপাশি পড়ালেখাও করে, কিন্তু সেটা আমার কোনো কিছুই যায় আসে না। তবে আমি যেদিন ওকে বিনা অপরাধে মেরেছিলাম, তারপরেও নিলয় কোনো প্রতিবাদ করেনি, বরং হাসি মুখে সব সহ্য করেছে। একদিন আমি বাসায় আসার সময় খেয়াল করলাম নিলয় একটা ছোট্ট প্রতিবন্ধী ছেলেকে সাহায্য করছে। সেটা দেখার পর আমি ওদের ফলো করি। ওদের পিছু পিছু যাওয়ার পর খেয়াল করলাম নিলয় ছেলেটাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং ও সেই প্রতিবন্ধী ছেলেটাকে অনেক ভালো ভালো খাবার খাওয়ায়। এটাই শেষ নয় আপু, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিলয় এবং সেই প্রতিবন্ধী ছেলেটা একটা রিক্সা নেয়। আমিও তাদের পিছু নেওয়ার জন্য আমিও একটা রিক্সা নেই। রিক্সাটা কিছু দূর যাওয়ার পর দেখলাম নিলয় ছেলেটাকে অনাথ আশ্রমের ভিতরে নিয়ে গেল। আমি দূর থেকে স্পষ্ট বুঝতে পারলাম নিলয় তার মানিব্যাগ থেকে প্রায় সবগুলো টাকা ওই ছেলে আর ওই অনাথ আশ্রমটাকে সচল রাখার জন্য টাকাগুলো দান করে। ব্যাস, এটা থেকে আমি ওকে ভালোবাসি, কারণ সে একটা অনাথ ছেলেকে এতটা ভালোবাসে। তাহলে আমাকে কতটা ভালোবাসবে? হ্যাঁ আমি জানি ওর বেতন কম, আর তোমরা ওকে কম টাকা দাও, কিন্তু বিশ্বাস করো আমার এতে কোনো সমস্যা হবে না। আমি অল্পতেই অনেক খুশি থাকতে পারবো। তুমি প্লিজ আমাকে বিষয়টা আর কোনো কথা জিজ্ঞেস করো না।
জান্নাতের কথা শুনে ভাবি নিজেও যেন ব্যাঘ্রুদ্ধ হয়ে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। অনেকটা ভাবির গর্ব হচ্ছে বটে, কেননা তার ছোট বোন টাকাকে নয় বরং ভালোবাসাটাকে আপন করে পেতে চায়। জান্নাতের কথাগুলো শোনার পর ভাবির চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। জান্নাতকে কি বলে এখন সান্ত্বনা দিবে সেটাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে পড়লো জান্নাত নিলয়কে যেসব কথা বলে অপমান করে সেই সব কথা, তাই বলল, কিন্তু তুই তো নিলয়কে সহ্যই করতে পারিস না। কে বললো তোমাকে? আমি তো নিজেই শুনলাম, তুই ওকে ছোট লোক, ফকির আরো অনেক কিছু বলে অপমান করেছিস। করি, তবে সেটা শুধু ওকে পরীক্ষা করার জন্য। বুঝলাম, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না, এখন রাখছি, ভালো থেকো। ভাবিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জান্নাত কলটা কেটে দেয়। কলটা কেটে দেওয়ার পর রুমটা বন্ধ করে দিয়ে জান্নাত নীরবে কান্না করে, কারণ জান্নাতের মনে এখন একটা ভয়। সেই ভয়টা হলো যদি তার পরিবার এটা মেনে না নেয়, আবার যদি জান্নাতের আপু মানে ভাবি নিলয়কে চাকরি থেকে বের করে দেয়। নিলয়কে নিয়ে হাজারো ভয় জান্নাতের মনে। অনেকক্ষণ কান্না করার পর জান্নাত কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। এদিকে জান্নাতের সাথে কথা বলা শেষ করে ভাবি কি করবে ভেবে পাচ্ছে না। জান্নাতের সাথে যেসব কথা হয় সেটা ভাইয়াকে বলে। সবকিছু বলার পর ভাইয়া নিজেও অনেক খুশি হয়। এক পর্যায়ে ভাবি নিলয়কে বলার জন্য রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখন ভাইয়া ভাবিকে বাধা দেয় এবং সারপ্রাইজ দিবে বলে সেদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন নিলয় মানে আমার কাহিনী, প্রতিদিনের মতো কলেজে চলে এলাম। তবে আজ কলেজে যাওয়ার পর পরে জান্নাতকে দেখতে পেলাম, কিন্তু জান্নাতকে দেখার পর হঠাৎ করে বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা অনুভব করলাম, কারণ জান্নাতকে দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক কান্না করেছে, চোখ অনেকটা ফোলা ফোলা লাগছে। জান্নাতকে এমন অবস্থায় দেখে একদম খারাপ লাগছিল, তাই ক্লাসের দিকে পা বাড়ালাম, কিন্তু পেছন থেকে জান্নাতের ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। নিলয়, আজ কি তোকে কেউ কিছু বলেছে? কে? কি বলতে যাবে? না মানে আমার আপু বা তুই যে বাসায় চাকরি করিস সেই বাসার লোকজন। সেটা চাকরি না, বললো আমি যে বাসায় চাকর সে বাসার মানুষজন। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব কুত্তা। আর আমি কি করব শুনি? কি করবি তুই? ভালোবাসি বলবো। ধুর, তোর সাথে কথা বলাই না বোকামি। কথাটি বলার জন্য জান্নাত আমার কলার ছেড়ে দিয়ে চলে গেল। আজ মেয়েটার ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম, কারণ আজ নিজে থেকে আমার কাছে কথা বললো। অন্যদিন হলে হয়তো আপনারা বুঝতেই পারছেন। সে যাই হোক, এখানে আর দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে নিচে আসতেই ভাবি বলল, নিলয় ভাই, আমার এখন থেকে একটু কম কম ঘুমানোর চেষ্টা করো। কেন ভাবি? সেটা তো উপকারের জন্যই। তবে উপকারটা কি শুনি? এখন বলা যাবে না, আম্মা রয়েছে। তার মানে আমি এই পরিবারের বাইরের মানুষ? আর আম্মা কি যে বলো, তুমি তো আমাদের সবার কলিজা, তাই না নিলয়? জড়িয়ে ধরে। থাক, আর বলতে হবে না। নীলকে এখন কিছু বলবে নাকি আমি চলে যাওয়ার পর বলবে? না আম্মা, তুমি এখানে থাকো। তাহলে বলো। তারপর গত রাতে ভাবির আর জান্নাতের কথাগুলো সব বলল। সব শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না জান্নাতকে আমাকে এতটা ভালোবাসে। ভাবি, তুমি কি সত্যি বলছো? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? ওহো ভাবি, তুমি আমাকে কি শোনাইলা? খুশিতে মন চাইছে এখনই লঙ্গি ড্যাশ দেই। থাক, তা আর করবো না। আম্মু আর ভাবিকে জড়িয়ে ধরে এক দৌড়ে রুমে চলে এলাম। রুমে এসে টেলিভিশন চালু করে ফুল সাউন্ড দিয়ে একটা গান স্টার্ট করে নাচ শুরু করলাম। কিছু সময় পর হাঁপিয়ে যেতেই বিছানায় শরীরটা লাগিয়ে দিলাম। কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। রাতে খাওয়ার জন্য আম্মু ডেকে তুললো। তারপর ফ্রেশ হয়ে রাতে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে ঘুরতে যাব। এমন সময় জান্নাতের কথা মনে পড়লো। মেয়েটা পারেও আমাকে বোকা বানাতে, আর যেটা চেয়েছিলাম সেটাই হলো। জান্নাত টাকা কেনায় বরং আমাকে এবং আমার সততাকে ভালোবেসেছে। এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে ঢুকতেই দেখলাম জান্নাত এবং ওর ফ্রেন্ড গুলো বসে আড্ডা দিচ্ছে। ওদের কাছে যেতে যেতেই ভাবতে লাগলাম, মেয়েটা পারেও অনেক। এতদিন কত বকা অপমান করলো, আর সেই নাকি আমাকে ভালোবাসে। তুমি অপেক্ষা করো শোনা, আমাকে কষ্ট দেওয়া তুমি হারে হারে টের পাবে। এসব ভাবতে ভাবতে জান্নাতের কাছে চলে এলাম। তুই এখানে কেন? তোমার সাথে প্রেম করতে আসলাম, কথাটি বলে জান্নাতের পাশে বসলাম। তুই এখানে বসলি কেন? তাহলে কি তোমার কোলে বসবো? তোরে আমি। তারপর আমার গলা ধরে কিছু সময় ঝাঁকানোর পর ছেড়ে দিয়ে আগের অবস্থায় বসলো। আর মারবে না। তুই কে হ্যাঁ যে তোকে মারতে যাব? তাহলে এখন মারলা কেন? মন চাইলো তাই মারলাম, দরকার পড়লে আবার মারবো, তাতে তোর কি? যদি আমি কোথাও হারিয়ে যাই? হারিয়ে যাবি মানে? তুমি বুঝবে না। এখন বলো কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছি। ওই আমি তোমাকে বলছি যে তুমি উত্তর দিলা। ঠিক আছে, আর বলবো না। গুড গার্ল। এখন জান্নাত বলো কেমন আছো? সেটা তোকে বলতে যাব কেন? আমাকে না বললে কাকে বলবা শুনি?
যাকে ইচ্ছে তাকে বলবো, আর তুই এখান থেকে যা, না হলে তোর খবর আছে। ওকে যাও, বলতে হবে না, যখন আমি চলে যাব তখন বুঝতে পারবা। কুত্তা ফকির, বারবার কোথায় চলে যাওয়ার কথা বলিস তুই? হ্যাঁ, তোকে আমি কে শুনে কার কথা, এক দৌড়ে ক্লাসে চলে এলাম। ক্লাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় জান্নাত ক্লাসে আসলো। সেদিকে আর খেয়াল না করে বন্ধুদের সাথে মজা করতে লাগলাম। কিছুক্ষণ পর মজা করার পর ক্লাসে স্যার এলো। তবে ক্লাসগুলো করার সময় জান্নাতের দিকে চোখ পড়তে দেখতে পেলাম আমার দিকে কেমন হয়ে যেন তাকিয়ে আছে। এটা অবশ্য আজ প্রথম না, মাঝে মাঝেই তাকিয়ে থাকে, তবে আজকের তাকানোটাই অনেকটাই ভিন্ন। হয়তো কিছু চাওয়া বা পাওয়ার আশায় তাকিয়ে আছে। দুজনের একসাথে চোখ পড়তেই মুচকি হেসে ক্লাসে মনোযোগ দিলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাইরে বের হব, এমন সময় কে যেন পেছন থেকে ধাক্কা দিল। নিজের ভারসাম্য রক্ষায় ব্যর্থ হয় সামনে থাকা মেয়েটার সাথে ধাক্কা লেগে দুজনেই পড়ে যায়। জয়কে জিজ্ঞেস করলাম কে ধাক্কা দিয়েছে। প্রতি উত্তর বলল জান্নাত এটাও করেছে। জান্নাতের দিকে তাকাতে দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। মুচকে হাসি দিয়ে পড়ে যাওয়া মেয়েটার দিকে তাকাইতেই, ওই ফকিরের বাচ্চা, দেখে চলতে পারিস না? ইচ্ছে করে মেয়েদের উপর পড়তে অনেক ভালো লাগে, তাই না? আমি আসলে ইচ্ছা করে করিনি। ইচ্ছা করে করিস না মানে? খুব ভালো করে জানি তোদের মতো ছেলেদের। আসিস তো বড়লোক বাপের কোনো মেয়েকে পটাতে, আর তুই আমার ড্রেসের কি করলি? তুই জানিস এই ড্রেসের দাম কত? সারা বছর কাজ করলেও এমন ড্রেস কিনতে পারবি? আমি দুঃখিত। সরি বলার পর জান্নাতের দিকে তাকালাম, তবে মেয়েটাকে দেখে অনেক ভয় করছে। অগ্নিময় চোখ নিয়ে আমার আর পড়ে যাওয়া মেয়েটাকে দেখছে, কিন্তু কিছু বলছে না। সরি মানে? তোকে আজ এটার উপযুক্ত শাস্তি পেতে হবে, না হলে তোরা ভালো হবি না।